আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর সহ আরো কয়েকটি বিল পাস, রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগ বিরোধী দলের, সংসদ থেকে ওয়াকআউট। হামে ৩ জেলায় আরো ৪ শিশু মৃত্যু, হাসপাতালে বাড়ছে সংক্রমিত রোগী, প্রকোপ বাড়ায় উদ্বেগ জনমনে। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি শুরু, অগ্রাধিকার পাবেন ত্যাগী ও যোগ্যরা, জানালেন রিজভী। প্রধানমন্ত্রীর উদ্যোগে দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে, পুত্রজায়ায় আলোচনার পর দুই দেশের যৌথ বিবৃতিতে সই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশটি হুবহুর বদলে সংশোধনী দিয়ে বিল আকারে পাশ হওয়ায় রাজনৈতিক সমঝোতা ভঙ্গের অভিযোগে তুলেছে বিরোধী দল। শুক্রবার বিশেষ অধিবেশন চলাকালে সংসদ থেকে ওয়াকআউট করে তারা। রবিবার পর্যন্ত সংসদ মুলতবি। তার আগে সব মিলিয়ে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ১১৭টি পাশ করা গেছে। সংসদের প্রথম অধিবেশনের ১৩তম দিনে এক এক করে সংশ্লিষ্ট মন্ত্রীরা তাদের বিলগুলো উত্থাপন করতে থাকেন। অধিকাংশ বিলে দফাওয়ারি কোনো সংশোধন না থাকায় তা দ্রুত কণ্ঠভোটে পাশ হয়। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ উত্থাপন করছি। বিপত্তি বাধে সংশোধনী সহ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিল ২০২৬ সংসদে পাশ করলে বিরোধী দলের দাবি ছিল বিশেষ কমিটিতে যেভাবে বিলটি এসেছিল সেভাবেই তা পাশ করার। সরকার দল আজকে এটা আপনার সামনে, এটা কিন্তু রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হলো, কনসেনসাস ভঙ্গ করা হলো। তাহলে এই বিশেষ কমিটি যেটা করা হয়েছিল সেই কমিটির কোনো প্রয়োজন ছিল? একটা বিশেষ কমিটি করে দেওয়া হয়েছিল, আপনিই করে দিচ্ছেন আপনার সভাপতিত্বে। তারা যতটুকু পারেন ঐক্যমত হয়ে এসেছেন, যে সমস্ত জায়গায় ডিসেন্ডিং উনাদেরও আছে আমাদেরও আছে, সেগুলো এখানে আলোচনা হয়ে তার ভাগ্য যেটাই নির্ধারিত হতো আমরা তো মেনে নিতাম মাননীয় স্পিকার, কিন্তু আলোচনাই হবে না। এখন তো এটাকে অলরেডি এজেন্ডা আউট করে দেওয়া হয়েছে, তাইলে আমরা কি করতে পারি বলেন? সংস্কৃতি মন্ত্রীর দাবি জুলাই জাদুঘরের পরিচালনা পর্ষদের দলীয়করণের অভিযোগ ভিত্তিহীন। যদি এটা বিএনপি মনে করেন যে আমরা দলীয়করণ করছি, এটা দলীয়করণ করার কোনো ইচ্ছা আমাদের সরকারের নাই, তারেক রহমানের সরকারের নাই। আজকে এসে বলছেন ৯১টা বিল পাশ হলো, তাহলে ১৩৩টার বাকিগুলো কি হলো? এই ৯১টা বিলের মধ্যে ওই ১৬টা বাদে সবগুলো অর্ডিন্যান্স ইনক্লুডেড মাননীয় স্পিকার। আমরা এই রিপোর্টের গো বাই দ্য বুক হিসাবে গেছি মাননীয় স্পিকার। আমি মাননীয় বিরোধী দলীয় নেতাকে বলবো, আমরা যেভাবে বিশেষ কমিটিতে আলোচনা করেছি, যে রিপোর্টটা এই সংসদ গ্রহণ করেছে, সেই রিপোর্টের বেসিসেই আমরা এগিয়ে যাচ্ছি মাননীয় স্পিকার। গুম আইন, মানবাধিকার কমিশন আইন এবং প্রয়োজনে আইসিটি অ্যাক্টকে আরো বেশি শক্তিশালী করা হবে সবাই আলোচনার ভিত্তিতে। এই কথাগুলো আমরা এখানে প্রতিশ্রুতি দিচ্ছি, আলাপ আলোচনা করছি। সময় আছে মাননীয় স্পিকার, এখন বাজে ৭:৩০, রাত ১২টার সময় ৩০ দিনের সময়সীমা পার হবে। এই অর্ডিন্যান্স গুলোর ভাগ্য নির্ধারণ হবে তার মধ্য দিয়ে। এখন যদি এই যে বিশেষ কমিটির রিপোর্ট ওনাদের সামনেও আছে, এখন যদি এই বিষয়ে ওনারা ডিফার করতে চান, এটাকে মাননীয় স্পিকার সংসদীয় আচরণ হবে। সারা দেশে বেড়েই চলেছে হামের প্রাদুর্ভাব। হামের উপসর্গ নিয়ে বরিশাল, ময়মনসিংহ ও সিলেট মেডিকেলে আরো ৪ শিশু মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশালে প্রাণ গেছে ২ জনের। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। হামের প্রকোপ ছড়িয়ে পড়ায় উদ্বেগও বাড়ছে মানুষের মাঝে। রোগীর উপচে পড়া ভিড়, দেখা দিয়েছে শয্যা সংকট, হাসপাতালের মেঝেতে জায়গা হয়েছে রোগীদের। দক্ষিণাঞ্চলেও হামের প্রকোপে ছড়িয়েছে আতঙ্ক। এই রোগের উপসর্গ নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় সাদি ও রাকিব নামে ২ শিশুর মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে আরো ৩১ শিশু। এই ২ জন সহ বরিশাল বিভাগে হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা পৌঁছালো ১৪ জনে। ময়মনসিংহ বিভাগেও বাড়ছে প্রাণহানি। শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ১ শিশু। ২৪ দিনে হাসপাতালটিতে মৃত্যু হয়েছে ১০ জনের। নতুন করে রোগী ভর্তি হয়েছে আরো ২০ জন। হাম হচ্ছে ছোঁয়াচে রোগ, ওটা তো মনে করেন একটা বাচ্চা থেকে আরো 10টা বাচ্চা ছড়াচ্ছে। টাকা গেলে টাকা পাবো, মানুষগুলোকে তো মানুষ পাবো না। সরকারকে দাবিলো আমার বিষয়টা একটু গুরুত্বপূর্ণ, মানে একটু নিজের মন্তব্য করে দেখার জন্য। নবজাতক যে ওয়ার্ড ২৮ দিনের নিচের বাচ্চারা থাকে, ওইখানে যাদের ভেন্টিলেটর প্রয়োজন হবে তাদেরকে আমাদেরকে ঢাকায় পাঠাইতে হবে, আমরা এখানে সাপোর্ট দিতে পারবো। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দিব্য নামে ১ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেটে হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হলো। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ১০৩ জন রোগী ভর্তি আছে। রাজশাহী মেডিকেলে ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ২৯ জন ভর্তি হয়েছে। এখানে গত জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ৪৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও চাঁদপুর, গাজীপুর, শরীয়তপুর সহ বিভিন্ন জেলার হাসপাতালে হামের রোগী বাড়ছে। এদিকে শুক্রবার ৬ষ্ঠ দিনের মতো ১৮ জেলার ৩০টি উপজেলায় শিশুদের হামের টিকা দেওয়া হয়েছে। ১২ এপ্রিল থেকে ঢাকার ২ সিটি কর্পোরেশন, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশনে টিকা দেওয়া শুরু হবে।
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে ক্ষমতাসীন বিএনপি। 12 এপ্রিল পর্যন্ত ফর্ম ক্রয় ও জমা দিতে পারবেন মনোনয়ন প্রত্যাশীরা। নারী নেত্রীদের আশা, বিগত দিনের আন্দোলন সংগ্রামের মূল্যায়ন করে মনোনয়ন দেবে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ জানিয়েছেন, সংসদে কথা বলার যোগ্যতা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় নিয়ে প্রার্থী চূড়ান্ত করবে মনোনয়ন বোর্ড। ছাত্রদলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নারী নেতৃত্বের ভিড়। দেশের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন তারা, যারা সংরক্ষিত আসনের সংসদ সদস্য হতে দলীয় মনোনয়ন প্রত্যাশী। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি কার্যক্রমের সূচনা করেন। 12 এপ্রিল পর্যন্ত মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমা দেয়া যাবে। ফর্মের মূল্য রাখা হয়েছে 2000 এবং জামানত 50,000 টাকা। বিগত দিনের আন্দোলন সংগ্রামের ভূমিকা বিবেচনায় নিয়ে দলের মনোনয়ন প্রত্যাশী বিএনপির নেত্রীরা। ক্ষুদ্র একজন কর্মী হিসাবে এতদিন আন্দোলন করেছি, এখন সংসদে ভূমিকা রাখতে চাই দেশের জন্য, দেশের মানুষের জন্য। 365 দিনে যত প্রোগ্রাম হয়েছে বলতে পারি যে কোন প্রোগ্রামে ছিলাম না। প্রতিটা কর্মসূচিতে দায়িত্বের সাথে পালন করেছে, সেই সব নারীদেরকে দল মূল্যায়ন করবে এবং নতুনদের ভিড়ে আমরা যেন 17 বছরের ত্যাগী নির্যাতিত নেত্রীরা যেন হারিয়ে না যায়। সংসদ একটি মহান জায়গা, এখানে আইন প্রণয়নের জায়গা, এখানে শিক্ষিত, মার্জিত, যোগ্য দলের ডেডিকেটেড তাদেরকেই মূল্যায়ন করবে বলে আমরা প্রত্যাশা রাখছি। দীর্ঘদিন পর মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির বাধা দূর হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে দুই দেশের মধ্যে আলোচনার পর বৃহস্পতিবার পুত্রাজয়ায় যৌথ বিবৃতি সই হয়েছে। অভিবাসন ব্যয় কমানো ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া নিশ্চিতের বিষয়ে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিদেশে বাংলাদেশের শ্রমবাজারের অন্যতম মালয়েশিয়া, কিন্তু দীর্ঘদিন ধরে নানা জটিলতায় একরকম হাতছাড়া হতে বসেছিল জনশক্তি রপ্তানি। সরকার গঠনের পরপরই বিএনপি সরকার বিষয়টিকে গুরুত্ব দেয়। তারই অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ উদ্যোগে মালয়েশিয়ার সঙ্গে শ্রমবাজার নিয়ে দ্বিপাক্ষিক আলোচনা করে বাংলাদেশ। দেশটির প্রশাসনিক রাজধানী পুত্রাজায়ায় বৃহস্পতিবার অনুষ্ঠিত আলোচনায় নেতৃত্ব দেন প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। অন্যদিকে মালয়েশিয়ার পক্ষে নেতৃত্ব দেন দেশটির মানব সম্পদ মন্ত্রী দাতো শ্রী রামানান রামকৃষ্ণান। বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসনের পাশাপাশি মধ্যস্বত্বভোগী বা দালাল চক্র নির্মূলে কঠোর অবস্থানে থাকবে দুই দেশ। বিশেষ করে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর জোর দেওয়া হয়েছে। মালয়েশিয়া জানায়, তারা নিয়োগ প্রক্রিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহার করবে, যাতে মানুষের হস্তক্ষেপ কমে এবং খরচ সর্বনিম্ন পর্যায়ে নামানো যায়। এছাড়া ILOর এমপ্লয়ার পে নীতি অনুসরণের মাধ্যমে শ্রমিকদের জন্য শূন্য অভিবাসন ব্যয় বা জিরো কস্ট নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে দুই দেশ।